শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসের পর জাদুঘরে কেন যাব প্রবন্ধের পরবর্তী অংশ নিয়ে আমরা আজ আলোচনা করব। তোমরা জানো আমরা জাদুঘরে কেন যাব প্রবন্ধটিকে 4টি অংশে বিভক্ত করেছিলাম: লেখক পরিচিতি, মূল ভাব, মূল রচনা পাঠ ও বিষয়। পূর্ববর্তী ক্লাসে মূল রচনা পাঠের প্রথম অংশ আমরা পড়েছিলাম। আজ আমরা দ্বিতীয় অংশ পড়ব, সাথে সাথে বিষয় নিয়েও আলোচনা করব। তাহলে শুরু করি। পরবর্তী অংশ এখান থেকে শুরু হবে। এই প্রসঙ্গে আমাদের আবার ফিরে আসতে হবে। তার আগে আর দুটি কথা বলি। একালে আলেকজান্দ্রিয়ার মতো মেলানো মেশানো জাদুঘরের সবচেয়ে বড় দৃষ্টান্ত বোধহয় ব্রিটিশ মিউজিয়াম। দেখলে বৃহৎ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে রয়েছে বিশাল গ্রন্থাগার। স্বতন্ত্রভাবে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও জীববিদ্যার জাদুঘর, রয়েছে নানা বিষয়ে অস্থায়ী প্রদর্শনী ও বক্তৃতার ব্যবস্থা। আর এসবের জন্য প্রয়োজন হয়েছে প্রাসাদোপম অট্টালিকার। অভ্যাগতদের মধ্যে যিনি যেখানে যান, যা দেখতে চান ও জানতে চান, তিনি তা করতে পারবেন। তবে এখনকার প্রবণতা হচ্ছে প্রাকৃতিক জগতের নিদর্শন থেকে মানব সৃষ্ট নিদর্শন আলাদা করে রাখা, আর বিশেষ ক্ষেত্র নিয়ে ছোট বড় জাদুঘর গড়ে তোলা। গত 30 বছরে ব্রিটেনের জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে, যদিও ব্রিটিশ মিউজিয়ামের সমতুল্য দ্বিতীয় কোনো জাদুঘর সে দেশে তৈরি হয়নি। জাদুঘরের বৈচিত্র্য আজ খুব চোখে পড়ে। সেই বৈচিত্র্য একদিকে যেমন সংগ্রহের বিষয়গত, তেমনি গঠনগত এবং অন্যদিকে প্রশাসনগত। লেখক এই অংশে প্রকারভেদ আলোচনা করেছে। আজ ভিন্ন ভিন্ন বিষয়ের জাদুঘর গড়ে তোলার চেষ্টাই প্রবল। অর্থাৎ এর আগের অংশে লেখক প্রকারভেদ নিয়ে আলোচনা করেছে। লেখক এই অংশে এই প্রকারভেদগুলোর বিস্তারিত আলোচনা করছেন। আজ ভিন্ন ভিন্ন বিষয়ের জাদুঘর গড়ে তোলার চেষ্টাই প্রবল। প্রত্নতত্ত্ব ও ইতিহাস, মানব বিকাশ ও নৃতত্ত্ববিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি, সামরিক ইতিহাস, পরিবহন ব্যবস্থা, বিমান যাত্রা, মহাকাশ ভ্রমণ, পরিবেশ, কৃষি, উদ্ভিদ বিজ্ঞান, জীবতত্ত্ব, শিল্পকলা, তারও আবার নানান বিভাগ উপবিভাগ। অর্থাৎ লেখক বিভিন্ন বিষয়ের যে জাদুঘর হতে পারে সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। কোনো ব্যক্তি বিশেষের জীবন ও সাধনা সম্পর্কিত জাদুঘর বহু দেশের বহুকাল ধরে প্রতিষ্ঠিত হয়ে আসছে। অর্থাৎ এই বিষয় ছাড়াও ব্যক্তির সাধনা এবং অর্জন নিয়েও জাদুঘর তৈরি হতে পারে। মৎস্যাধার ও নক্ষত্রশালাও এখন জাদুঘর বলে বিবেচিত। অর্থাৎ লুপ্তপ্রায় মাছ এবং বিভিন্ন নক্ষত্রশালাও এখন জাদুঘর হিসেবে বিবেচিত। জাদুঘর বলতে আজ আর ব্রিটিশ মিউজিয়াম, লুভ্র বা হার্মিটিয়ার মতো বিশাল প্রাসাদ বোঝায় না। উন্মুক্ত জাদুঘর জিনিসটা এখন খুবই প্রচলিত। এমনকি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের একাংশে অবস্থিত হলেও জাদুঘর প্রশাসনের দিক দিয়ে স্বতন্ত্র শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর, স্থানীয় জাদুঘর, আঞ্চলিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় জাদুঘর, একান্ত বা ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা জাদুঘর। আমাদের দেশ থেকে উদাহরণ নিলে বলবো, এখানে যেমন আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, তেমনি আছে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর, আবার ঢাকার নগর জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর। এই জাদুঘরের প্রকারভেদগুলোই এখানে লেখক আলোচনা করেছেন যে বিভিন্ন প্রকারের জাদুঘর রয়েছে। তবে জাদুঘরের একটা সাধারণ লক্ষণ হচ্ছে যা চমকপ্রদ, যা অনন্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্বেগকারী এমন সব বস্তু সংগ্রহ করা। গড়পড়তা
তা দেখতে যায়, দেখে আপ্লুত হয়। এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। অর্থাৎ লেখক এখানে জাদুঘর কি এই বিষয়টি আলোচনা করেছে। জাদুঘর বলতে কি বোঝায় এই বিষয়টি বলেছেন যে জাদুঘর হচ্ছে যে সাধারণ লক্ষ্য হচ্ছে চমকপ্রদ জিনিস, লুপ্তপ্রায় জিনিস জাদুঘরে সংরক্ষণ করা হবে যা দেখে মানুষ আশ্চর্যিত হবে। এই বিষয়ে লেখক একটি তার অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি যখন পাকিস্তান সরকারের আমলে যে শিক্ষামন্ত্রী মোনায়েম খান, গভর্নর মোনায়েম খান যখন জাতীয় জাদুঘর উদ্বোধন করতে গিয়েছিলেন তখন তার সাথে একটি কথা হয়েছিল, সেই বিষয়টি এখানে খেয়াল করেছেন। চা খাওয়ার সময় আমাদের শিক্ষা প্রতিম অর্থমন্ত্রী ডক্টর এম.এন. হুদা আমাকে ডাকলেন, যে কাছে যেতে বললেন, গভর্নর সাহেবের একটা প্রশ্ন আছে, উত্তর দাও। গভর্নর জিজ্ঞাসা করলেন, মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন? একটু হক চকিয়ে গিয়ে বললাম, স্যার জাদুঘরই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ। গভর্নর এবার রাগত স্বরে বললেন, মিউজিয়ামে যে আল্লাহর কালাম রাখা আছে তা কি জাদু? আল্লাহর কালাম বলতে তার মনে হয়েছিল চমৎকার তুগ্র হরফে লেখা নুসরাত সাহেবের আশরাফপুর শিলালিপি, 16 শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংবলিত প্রস্তরক। সেটা রাখা হয়েছিল সকলের চোখে পড়ার মতো জায়গায়। যাই হোক, গভর্নরের প্রশ্নের জবাবে আমি বললাম, স্যার ওই অর্থে জাদু নয়, বিস্ময় জায়গায় বলে জাদু মা যেমন সন্তানকে বলে, ওরে আমার জাদুরে। ব্যাখ্যার পরের অংশ যথার্থ কিনা সে বিষয়ে এখন সন্দেহ হয়। তবে আমার বাক্য শেষ করার আগেই গভর্নর হুঙ্কার দিলেন, না, জাদুঘর বলা যাবে না, মিউজিয়াম বলতে হবে। বাংলায় আপনারা মিউজিয়ামই বলবেন। তর্ক করা বৃথা, হুকুম শিরোধার্য। তবে আমার চ্যান্সেলরের সামনে থেকে পালিয়ে এলাম। পলায়ত সজীবিত, অর্থাৎ যে পলায় সেই জীবিত থাকে। এখানে যে স্বৈরাচারী একটা দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় পাকিস্তান সরকারের, যে জাদুঘর এবং জাদুঘরের আসল উদ্দেশ্য হয়তো ওই গভর্নর বুঝতে পারেনি মোনায়েম খান, এ কারণেই তিনি এই জাদুঘরের পরিবর্তে মিউজিয়াম ব্যবহার করতে বলেছিলেন। লেখক এ সম্পর্কে আরও বলেন, আরেকটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমারও তাই হলো। গভর্নরের সামনে থেকে চলে আসার পর মনে হলো তাকে বললাম না কেন জাদু শব্দটা ফার্সি, তাতে হয়তো তিনি কিছুটা স্বস্তি পেতেন। আপনারা অনেকেই জানেন জাদুঘর পুরোটাই ফার্সি, তবে জাদুঘরের ঘরটা বাংলা। জাদুঘরের জাদুটাই হচ্ছে ফার্সি শব্দ, আর তবে জাদুঘরের ঘরটা বাংলা। উর্দুতে জাদুঘর বললে আজবখানা, হিন্দিতে ওয়াজায়েব ঘর, তারপর হচ্ছে খানা ফার্সি, আজব, আজিব, আজায়েব আরবি। জাদু ও আজব শব্দের দোতনা আছে দুরকম, একদিকে কুহক ইন্দ্রজাল ভেলকি তৈরি করা, অন্যদিকে চমৎকার মনোহর কৌতূহলোদ্দীপক। আমার ছেলেকে সোজা পেয়ে মেয়েটা জাদু করেছে। এই অংশটায় আমার ছেলেকে সোজা পেয়ে মেয়েটা জাদু করেছে, এটা হচ্ছে এই জাদুটা হচ্ছে ভেলকি দেখিয়েছে, অন্যটা হচ্ছে কি জাদু বাংলা গানে, এখানে জাদুটা হচ্ছে কৌতূহলোদ্দীপক। এখানে দুই রকম অর্থ সৃষ্টি করে। বয়সের দোষে এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি। মোনায়েম খান যে সেদিন রাগ করেছিলেন এবং জাদুঘরের অন্য অনেক কিছু থাকা সত্ত্বেও যে তিনি আল্লাহর কালামের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন, এখন মনে হয় তার একটা তাৎপর্য ছিল। তিনি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন, তাই জাদুঘরে সংরক্ষিত মুসলিম ঐতিহ্যমূলক নিদর্শন তাকে আকর্ষণ করেছিল। এবং বাংলায় হিন্দু মুসলমান নির্বিশেষে জাদুঘরকে যেহেতু জাদুঘর বলে, তাই তিনি সেটা বর্জন করে মিউজিয়াম শব্দটি বাংলায় ব্যবহার করতে চেয়েছিলেন মুসলমানদের স্বতন্ত্র প্রয়োগ হিসেবে। জাদুঘরকে তিনি আত্মপরিচয় লাভের ক্ষেত্র হিসেবে দেখে থাকেন, তাহলে মোটেই ভুল করেননি। অর্থাৎ তিনি যে জাদুঘরকে মিউজিয়াম বলতে বলেছিলেন মুসলমানদের জন্য, সেটা আত্মপরিচয় লাভের ক্ষেত্র হিসেবে দেখেছেন বলে এটা ভুল করেননি। লেখক বলছেন, অল্প বয়সে আমি যখন প্রথম ঢাকা জাদুঘরে যাই, তখন আমিও এক ধরনের আত্মপরিচয়ের সূত্র সেখানে খুঁজে পাই। অতটা সচেতনভাবে না হলেও বাংলা স্থাপত্য ভাস্কর্যের প্রাচীন নিদর্শনের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে। স্থাপত্যের নিদর্শন বলতে প্রধানত ছিল কাঠের ও পাথরের স্তম্ভ, আর ভাস্কর্য ছিল অজস্র ও নানা উপকরণে তৈরি। লেখক এখানে বলছেন, মোনায়েম খান যেমনি জাদুঘরকে মিউজিয়াম বলে আত্মপরিচয় লাভ করতে চেয়েছিলেন, লেখকও তেমনি জাতীয় জাদুঘরে যখন প্রথম গিয়েছিলেন সেখানেও তিনি নিজের পরিচিত জিনিসগুলো অর্থাৎ আত্মপরিচয় লাভের সূত্র খুঁজতে চেষ্টা করেছিলেন। এখানে তাই তিনি বলেন যে বাংলায় স্থাপত্য ভাস্কর্যের প্রাচীন নিদর্শনগুলো তিনি খোঁজার চেষ্টা করেছিলেন। পরবর্তী অংশে দেখি আমরা, বঙ্গদেশে অত যে বৌদ্ধ মূর্তি আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। পৌরাণিক
লৌকিক অত যে দেবদেবী আছে তাও জানতাম না। মুদ্রা ও অস্ত্রশস্ত্র দেখে বাংলায় মুসলিম শাসন সম্পর্কে কিছুটা ধারণা হয়েছিল। ইশাখার কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিলাম। পোড়ামাটির কাজও ছিল কত বিচিত্র ও সুন্দর। জাদুঘরের বাইরে তখন রক্ষিত ছিল নীল জাল দেওয়ার মস্ত বড় কড়াই। নীল আন্দোলনের ইতিহাস কিছুটা জানতাম। কড়াইয়ের বিশালত্ব চিত্তে সম্ভ্রম জাগাবার মতো, কিন্তু তার সঙ্গে যে অনেক দীর্ঘশ্বাস ও অশ্রুবিন্দু জড়িত সেটা মনে পড়তে ভুল হয়নি। ঢাকা জাদুঘর যা দেখেছিলাম তার কথা বলতে গেলে পরে দেখা নিদর্শনের সঙ্গে জড়িয়ে যেতে পারে, কিন্তু বঙ্গের হাজার বছরের পুরানো ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির যে নমুনা সেখানে ছিল তা থেকে আমি বাঙালির আত্মপরিচয় লাভ করেছি। পরে তার শক্তিশালী হয়েছে কলকাতা জাদুঘর ও ভিক্টোরি মেমোরিয়াল দেখে। লেখক এখানে এই অংশটাকে আত্মপরিচয় লাভ করা যায় যে জাদুঘরের মাধ্যমে, সেটাই তিনি উল্লেখ করেছেন। তিনি যখন ঢাকা জাদুঘরে গিয়েছেন সেখানে যে নিজেদের সংগ্রাম এবং ইতিহাস ঐতিহ্য দেখেছেন তাতে তিনি অবাক হয়েছেন। পরবর্তীকালে পৃথিবীর বহু জাদুঘর আত্মপরিচয় জ্ঞাপনের এই চেষ্টা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার যত্নকৃত প্রয়াস দেখেছি। আলেকজান্দ্রিয়ায় গ্রেকো রোমান মিউজিয়ামে ও কায়রো মিউজিয়াম যেমন মিশরের পুরনো ইতিহাস ধরে রাখা হয়েছে, সিয়াটলে ও নর্থ ক্যারোলাইনার পূর্ব প্রান্তে দেখে আমেরিকার আদিবাসীদের নানাবিধ অর্জনের নিদর্শন ও ইউরোপী বসতি স্থাপনকারীদের প্রথম আগমনকালীন স্মৃতিচিহ্ন দেখেছেন। ব্রিটিশ মিউজিয়াম এবং টাওয়ার অফ লন্ডনে ইংল্যান্ডের ইতিহাস অনেকখানি ধরা আছে। কুয়েতের জাদুঘরে আমার ছেলেবেলা দেখা ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্নে স্থান দেখে চমৎকৃত হয়েছি। বুঝেছি তাদের আত্ম অনুসন্ধান শুরু হয়েছে, কিন্তু দূর ইতিহাসের পাথুরে প্রমাণ হাতে আসেনি। এতে কোনো সন্দেহ নেই যে জাদুঘরের একটা প্রধান কাজ হলো সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জাতিকে আত্মপরিচয় দানের সূত্র জানানো। জাদুঘরের আমাদের যাওয়ার এটা একটা প্রধান কারণ। সেই আত্মপরিচয় লাভ অনেক সময় সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় পরিবর্তনের সূচনা ঘটায়। অর্থাৎ লেখক বলেছেন যে শুধু আত্মপরিচয় লাভ ঘটায় না জাদুঘর, সেখানে একটা সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখে। সাংস্কৃতিক ঐতিহ্য বলতে প্রত্যেক যেই ধরনের জাদুঘরই হোক না কেন, সেই ধরনের জাদুঘরে তার ওই জাতির সম্পর্কে সাংস্কৃতিক বা ইতিহাস ঐতিহ্য ধারণ করা হয়। সেখানে গিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানা যায়। লেখক তেমনটাই বলছেন, তিনি বিভিন্ন দেশের জাদুঘরে তাই দেখতে পেয়েছেন। লেখক বলছেন, টাওয়ার অফ লন্ডনের সকলে ভিড় করে কোহিনূর দেখে আমিও তা দেখতে গিয়েছিলাম। আর তখন আমার আরেকটা কথা মনে হয়েছিল, জাদুঘর ঋত সাংস্কৃতিক উত্তরাধিকারের জায়গা বটে, তবে তার সবসময় নিজের জিনিস হবে এমন নেই। অন্যের ঐতিহ্যিক উত্তরাধিকার হরণ করে এলেও সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের জাদুঘরে সাজাতে কুণ্ঠিত বোধ করে না। অর্থাৎ জাদুঘরে যে নিজের জাতি সম্পর্কে থাকবে তেমনটা না, অন্যের জাতি সম্পর্কেও থাকতে পারে। তবে একটা কথা স্বীকার করতেই হয়, ব্রিটিশ মিউজিয়াম নানা দেশের নানা নিদর্শন সংগৃহীত হয়েছে। কী উপায়ে সংগৃহীত হয়েছে সে কথা আপাতত মুলতবি রাখলাম, কিন্তু এসব দেখে অভিন্ন মানব সত্তার সন্ধান পাওয়া যায়। মনে হয় এত দেশে এতকালে মানুষ যা কিছু করেছে তার সব কিছুর মধ্যে আমি আছি। এই অংশ এখানে, অর্থাৎ একটা জাদুঘরের মধ্যে অনেক জাতির অনেক কিছুই থাকতে পারে। জাতীয় জাদুঘর একটা জাতিসত্তার পরিচয় বহন করে। সে যে সেখানে যায় সে তার নিজের ও জাতির স্বরূপ উপলব্ধি করতে পারে, সংস্কৃতির সন্ধান পায়, আত্মবিকাশের প্রেরণা লাভ করে। এই যে সহস্র বছর আগের সব জিনিস যা হয়তো একদিন ব্যক্তির বা পরিবারের কুক্ষিগত ছিল, তাকে যে নিজের বলে ভাবতে পারি তা কি কম কথা? আবার অন্য জাতির অনুরূপ কীর্তির সঙ্গে যখন আমি একাত্মতা অনুভব করি তখন আমার উত্তরণ হয় বৃহত্তর মানব সমাজে। লেখক বলছেন জাতীয় জাদুঘরগুলো হচ্ছে জাতিসত্তার পরিচয় বহন করে। এইখানে গিয়ে যে আমি আমার জাতির ইতিহাস সম্পর্কে জানতে পারি, জাতির অতীত ইতিহাস সম্পর্কে জানা যায়, এবং সেখানে গিয়ে যে এখন অনেকগুলো জাতির একই সাথে জাতীয় জাদুঘরে যে অনেকগুলো জাতির একসাথে রাখা হয় তাতে একত্র বোধ তৈরি হয়। জাদুঘর আমাদের জ্ঞান দান করে, আমাদের শক্তি যোগায়, আমাদের চেতনা জাগ্রত করে, আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করে। জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন। সমাজের এক স্তরে সঞ্চিত জ্ঞান তা ছড়িয়ে দেয় সমাজের সাধারণ স্তরে।
গণতন্ত্রায়নের পথ প্রশস্ত হয় এভাবে। জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্যে ছড়িয়ে দেয় ভাবাদর্শ। কাজেই এ কথা বলা যেতে পারে, জাদুঘর যেমন সামাজিক ও রাষ্ট্রীয় ভাবনা সৃষ্টি করে, তেমনি তার সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের কারণও ঘটাতে পারে। আরও একটা সোজা ব্যাপার আছে, জাদুঘর আমাদের আনন্দ দেয়। মানুষের অত্যন্ত উদ্ভাবন নৈপুণ্যে, তার নিরলস সৃষ্টি ক্ষমতা, তার তন্নিষ্ঠ সৌন্দর্য সাধনা, তার নিজেকে বারংবার অতিক্রম করার প্রয়াস, এসবের সঙ্গে পরিচয় হয়ে আমরা অশেষ উল্লসিত হই। লেখক বলছেন যে জাদুঘর শুধু আমাদের জ্ঞানদান করে, পাশাপাশি আমাদের শক্তি যোগায়, আমাদের চেতনাকে জাগ্রত করে, আমাদের মনোজগৎ সমৃদ্ধ করে। এটি একটি সামাজিক সংগঠন। কিভাবে সামাজিক সংগঠন? অর্থাৎ সমাজের এই জাদুঘরের মাধ্যমে, জাদুঘর প্রদর্শনীর মাধ্যমে, জাদুঘর ভ্রমণের মাধ্যমে আমরা সমাজ সম্পর্কে জানতে পারি, যা আমাদের গণতন্ত্র সৃষ্টি করে। এত কিছুর পরেও যদি কেউ প্রশ্ন করে জাদুঘরে কেন যাব, সূক্ষ্ম কৌতুক সঞ্চার করে প্রাবন্ধিক পরিশেষে লিখেছেন যে তাহলে তার একমাত্র উত্তর বোধ হয় এই, কে বলেছে আপনাকে যেতে। অর্থাৎ এত কিছুর পরে, জাদুঘরের এত ভালো জিনিস থাকার পরেও যদি কেউ বলে জাদুঘরে কেন যাব, লেখক বলছেন কে বলেছে আপনাকে যেতে। আমরা দ্বিতীয় অংশ আলোচনা করার পর যে বিষয়গুলো পাই, জাদুঘরের প্রকারভেদ সম্পর্কে জানতে পারি। আমরা জানি জাদুঘরের প্রকারভেদ 3 প্রকারে আলোচনা করেছেন, প্রশাসনগত, জাতিগত এবং গঠনগত। জাদুঘরের প্রকারভেদ আলোচনা করেছেন। পরবর্তী জাদুঘরের সংজ্ঞা আলোচনা করেছেন। জাদুঘর কি? জাদুঘর এমন একটি সংগ্রহশালা যেখানে বিস্ময় উদ্বেগকারী, কৌতূহল উদ্দীপক জিনিসপত্র, লুপ্তপ্রায় জিনিসপত্র রাখা হয়। পাকিস্তান সরকারের স্বৈরাচারী মনোভাব দেখে যে মোনায়েম খান জাদুঘরকে মিউজিয়াম বলতে বলেছিলেন না বুঝে। জাদুঘরে কেন যাব, এই লেখক ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, জাদুঘর আত্মপরিচয় লাভ করা যাবে এখানে গেলে, সংস্কৃতি ঐতিহ্য ধারণ করা যাবে, জাতিসত্তার পরিচয় লাভ করা যাবে। জাদুঘর একটি সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন যেমনি সমাজের উন্নয়ন এবং সমাজের সকলের মধ্যে চেতনা জাগ্রত করতে পারে, তেমনি জাদুঘর মানুষের মধ্যে চেতনা জাগ্রত করতে পারে। অতীত ইতিহাস জানা, জাদুঘরের মাধ্যমে আমরা আমাদের জাতিসত্তার অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারি এবং সর্বোপরি জ্ঞান লাভ করা যায়। জাদুঘরের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারি এবং জ্ঞান লাভের মধ্য দিয়ে আমরা আনন্দ পাই এক ধরনের। অর্থাৎ জাদুঘরে যাওয়ার পর একদিকে এত কিছুর পরেও জ্ঞান লাভ করতে পারি, আমরা আমাদের জাতিসত্তা সম্পর্কে জানতে পারি, আমাদের আত্মপরিচয় লাভ করতে পারি এবং সর্বোপরি আমরা আনন্দ পাই। জাদুঘরে গিয়ে আমরা যা কিছু লুপ্তপ্রায় এই বিশ্ব অধিকারের জিনিসপত্র দেখে আমাদের মনের মধ্যে এক ধরনের আনন্দ সৃষ্টি হয়, তাই আমরা জাদুঘরে যাব। লেখক জাদুঘরে কেন যাব এই ব্যাখ্যা দিতে গিয়েই পুরো প্রবন্ধটি উত্তর খুঁজতে গিয়ে, জাদুঘরে কেন যাব এর উত্তর খুঁজতে গিয়েই পুরো প্রবন্ধটি সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম অংশে আমরা জাদুঘরের ইতিহাস আলোচনা করেছিলাম, আজ দ্বিতীয় অংশে আমরা জাদুঘরের প্রকারভেদ সহ জাদুঘরে কেন যাব এর ব্যাখ্যা লেখক এখানে এই প্রবন্ধের আলোকে আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে জাদুঘরে কেন যাব প্রবন্ধটি ভালো করে পাঠ করবে এবং বিষয় অনুসারে তোমরা আলোচনা করবে। এর সাথে সাথে বলে নিই, ডক্টর আনিসুজ্জামান লিখিত জাদুঘরে কেন যাব প্রবন্ধটি তোমরা কবি পরিচিতিও পড়ে নিবে এবং তোমাদের যে বাংলা সাহিত্য পাঠ আছে, আর সেই সাহিত্য পাঠের যে সাহিত্য পাঠ অংশগুলো ভালো করলে পড়লে সৃজনশীল অংশগুলো তোমরা ভালোভাবে উত্তর দিতে পারবে। তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে।